ফেমাস গায়িকা জেনি প্রেমে পড়ে যায় মুভিতে কাজ করা সাধারণ এক জুনিয়র আর্টিস্ট বালার, যার স্বপ্ন ছিল নায়ক হওয়ার। তবে সেই স্বপ্ন পূরণ না হওয়ায় সে জেনির ব্যান্ড দলে ডান্সার হিসেবে যোগ দেয়। ধীরে ধীরে জেনি তাকে পছন্দ করতে শুরু করলেও বালা তা বুঝতে পারে না। তবে যতদিনে সে বুঝতে পারে ততদিনে জেনির বিয়ে ঠিক হয়ে যায়। এবার সে জেনির বিয়ে ভাঙতে কি কি কাণ্ড ঘটায় সেটাই দেখব আজকের গল্প পেটটা রাপে। শুরুতেই আমরা বালা নামের একজন ছেলেকে দেখি। বালা কোনো এক কারণে ব্রিজের উপর উঠে পড়ে আর সে বলতে থাকে, আপনারা কি জানেন দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা কি? যে অসফলতাই সফলতার প্রথম কদম। তবে প্লিজ কেউ আবার এই কথার উপর কখনো বিশ্বাস করবেন না, এই কথার কোনো ভিত্তি নেই। তো সে এই কথা আমাদের কেন বলছে তা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। এবার দৃশ্য চলে যায় 1994 সালে, যেখানে আমরা একটা গ্রাম দেখি। এই গ্রামে অভিনেতা দেভার মুভির পোস্টার লাগানো হচ্ছিল। সবাই তো বেশ এক্সাইটেড ছিল। তো সেখানেই আমরা ছোট্ট বালাকে দেখি। বালা ছোটবেলা থেকেই মারাত্মক বড় ফ্যান দেভার। সে দেভার সমস্ত পোস্টার নিয়ে তার ঘরে লাগিয়ে রাখতো আর একা একাই তার সাথে কথা বলতো। সে বলতো যে আমিও আপনার মতো অভিনয় করতে পারি, আপনার মতো নাচতে পারি, গাইতে পারি, এমনকি রোম্যান্সও করতে পারি, আপনিই তো আমার হিরো। তো এরপর এইভাবেই দিন যেতে থাকে। আর এখন বালা আগের থেকে একটু বড় হয়। সে তার স্কুলে দেওয়ার মতোই একটা ডান্স পারফরমেন্স করে আর তার নাচ এতটাই ভালো হয় যে সবাই তাকে জুনিয়র দেওয়া বলেই ডাকে। তো এখানে দেখা যায় বালা একটা মেয়েকে পছন্দ করে, কিন্তু বালাকে তো আর একটা মেয়ে পছন্দ করে। এবার সামনে যে কি হবে তা তো আমরা পরেই দেখতে পারবো। এবার দৃশ্য আসে বর্তমানে, যেখানে আমরা একটা মেয়েকে দেখি যার নাম জানকি। আর সে তার ফ্রেন্ডকে বলে, তোমাকে তো আমি আমার বন্ধু ভাবতাম, আমি তোমাকে বিশ্বাস করতাম, কিন্তু তুমি কি করলে? তুমি তার বদলে আমাকেই ধোঁকা দিয়ে দিলে। তাই তোমার মতো মানুষ আমার আর চাই না। তখনই দেখা যায় তার এই বন্ধু জানকির গলা চেপে ধরে। জানকি তখন একটা বোতল নিয়ে তাকে মারতেই যাবে, তখনই সেই বোতল গিয়ে ভাঙে আর একজন ছেলের মাথায়। এদিকে আমরা মাইকেল নামের একজনকে দেখি। মাইকেল সমুদ্রের সব মাছ কিনে নিজের বিজনেস করে আর আজ সে জেলেদেরকে বলে এই সমুদ্রের সমস্ত মাছ একমাত্র মাইকেলের, কিন্তু তোমরা সেগুলো ওই ধোঁকাবাজ কুমারকে দিতে চাইছো। তাহলে আমি কি বসে বসে এইসব দেখবো? তখন জেলে বলে, কিন্তু ভাই আমাদের তো টাকা লাগবে তাই না? না হলে আমরা খাবো কি? বউ বাচ্চা নিয়ে সংসারই বা চালাবো কি করে? আর ওই কুমার তো আমাদেরকে আপনার থেকে 5 গুণ বেশি টাকা দিচ্ছে। এখন যদি আপনি তার মতো টাকা দেন তাহলে আমরা সব মাছ আপনাকেই দিয়ে দিব, আমরাও তো আমাদের লাভটাই দেখব বলুন। এই কথা শুনে তখনই মাইকেল বলে, তো তোমাদের এত সাহস হয়েছে যে আমাকে এখন লাভ ক্ষতি বুঝাতে আসছো? জেলে বলে, আমরা এত কষ্ট করে মাছ ধরি আর সব মুনাফা আপনি একা কামাবেন? এটা আর হবে না, আমরা হতে দিব না। এবার আমরাও মুনাফা লাভ করব। তো এবার তো মাইকেলের লোকেরা এখানকার সব জেলেদেরকে মারধর করা শুরু করে দেয়। তখনই মাইকেলের ভাই কল করে, যাকে জানকি মেরেছে। সে কল করে কেঁদে কেঁদে বলে, ভাই আমাকে একটা মেয়ে মেরেছে, প্লিজ তুমি চলে আসো। এবার তো মাইকেলের মাথা আরো খারাপ হয়ে যায়। সে সব কিছু ছেড়ে ছুড়ে চলে যায় জানকির পেছনে। অন্যদিকে আমরা বালাকে দেখি। সে মুভির অভিনেতা হওয়ার জন্য অনেক চেষ্টা করছে। এটা যে তার ছোটবেলার স্বপ্ন। আজ সে একটা ছোট্ট চরিত্রে অ্যাকশনও করে, যেখানে তাকে নায়ক বক্সিং করে হারিয়ে দেয়। এবার এই দৃশ্য করার পর বালা এসে এই মুভির একজন ক্রুকে বলে, আমাকে কি একটু ডায়লগ দেয়া যাবে না? আমি তো অনেক মার খেলাম এই সিনে, যদি কিছু ডায়লগ হতো তাহলে আমার ক্যারিয়ারের জন্য অনেক ভালো ছিল ব্যাপারটা, বুঝতেই তো পারছেন। এই কথা শুনে লোকটা বলে, না না, এখানে শুধু এই সিনটাই ছিল তোমার জন্য, তাই এটাই দেওয়া হয়েছে, এর বেশি কিছু নেই। একজন জুনিয়র হিসেবে এটাই তোমার জন্য অনেক। তো এই কথা শুনে বালা মন খারাপ করে সেখান থেকে যেতে থাকে। আর যেতে যেতে সে বলতে থাকে, এইভাবে চলতে থাকলে তো আমি জুনিয়র থেকে সিনিয়র হয়ে যাব, তাও কাজের কাজ কিছুই হবে না। তো তখনই দেখা যায় জানকি তার কার নিয়ে এদিক দিয়েই পালাচ্ছিল, তাই সে খেয়াল করে না আর ময়লা পানি গিয়ে পড়ে যায় বালার উপর। এতে তো বালা প্রচুর রেগে যায় আর সে এবার বাইক নিয়ে পিছু করতে থাকে জানকির। জানকি তো কোনো মতে ফাঁকি দিয়ে মাইকেলের হাত থেকে বেঁচে চলে যেতে পারে, কারণ মাইকেলের সামনে হঠাৎই ব্রেক দিয়ে আটকে যায় বালা, কেননা সামনে ছোট বাচ্চারা রাস্তা পার হচ্ছিল। এবার তো মাইকেল রেগে যায় আর এসে বলে, এই
তুই কে রে, মাঝ রাস্তায় কেন দাঁড়ালি? এই বলে মাইকেল মেরে দেয় বালাকে। বালারও তো তখন অনেক রাগ হয়, কারণ মাইকেল না জেনে শুনেই কারো গায়ে হাত কিভাবে তুললো। বালা তখন রেগে মেগে গাড়ি থেকে নামে আর বলে, কে রে তুই, আমাকে মারলি? এবার এখানে বালা মারধর করা শুরু করে, কারণ সে তো অ্যাকশন হিরোই হতে চায়, আর এটাতেই সে বেশি পারদর্শী। আর সে এমন ভাবে সবগুলোকে মারছিল যে এটা দেখে মাইকেলের তো হুশই উড়ে যায়। সে ভয়ে এবার বালার সামনে হাত জোর করে দাঁড়িয়ে থাকে। তারপরে বালা মাইকেলকেও কিছু ধুলাই দিয়ে সেখান থেকে ফুল পাওয়ারে চলে যায়। এরপরে দৃশ্য যায় রাতের বেলা। আমরা দুই ফ্রেন্ডকে দেখি যারা জানকীর ছবি দেখে কথা বলছিল। সেখানে একজন ফ্রেন্ড বলে, এই হচ্ছে জেনি, অর্থাৎ জানকীকে তারা জেনি বলেই ডাকে। তো সে বলতে থাকে সে কিন্তু খুব ভালো গায়িকা, ইনস্টাগ্রামে তার 3 মিলিয়নের বেশি ফলোয়ার্সও আছে, আমি তার অনেক বড় ফ্যান। এইসব নিয়ে তারা দুজন কথা বলছিল। তখনই তারা শুনতে পায় বালা ভেতরে কথা বলছে যে এত কাজ করার পরও তার ক্যারিয়ারের কিছুই করতে পারছে না সে। তো এরপর কিছুক্ষণ বালা এইসব কাহিনী করে বাইরে আসে আর সেখানেই জেনির ছবি দেখে। তখনই তার বন্ধু জেনির ব্যাপারে তাকেও বলে। এসব শুনে বালা বলে, তুই কি তার মিউজিক কনসার্ট দেখতে চাস? তার বন্ধু বলে, ভাই চাইলেই তো সবকিছু হয় না, টাকারও প্রয়োজন আছে, আর এত টাকা পাবো কোথায়? বালা বলে, এসব আমার উপর ছেড়ে দে, আমি 3 মাসের মধ্যেই দেখবি বড় হিরো হয়ে যাব, তখন আর টাকার অভাব হবে না। তখন তার বন্ধুরা বলে, ভাই তাড়াতাড়ি তুই কিছু হয়ে যেত, কারণ তোর জন্য আমরা কেউ কাজে যাই না, কারণ তোর উপর বিশ্বাস আছে। বালা তখন বলে, অবশ্যই আমি হিরো হব, দেখে নিস তোরা, আর সেটা খুব শীঘ্রই হব। অন্যদিকে আমরা জেনিকে দেখি, সে একটা ছেলের সাথে ডিনারে ছিল। তো জেনি তাকে বলে, এইভাবে কি দেখছো? ছেলেটা বলে, জানি না কেন যেন তোমার দিকে তাকিয়ে থাকলে কখনোই বোরিং ফিল করি না। আর তোমার সেই এক্স লাভার কার্তিকের কি খবর? জেনি বলে, সে তো বন্ধুত্ব আর ভালোবাসার মানেই বোঝে না, না জেনে শুনে সে কি বলছে। এক্স ছিল মানে কি? সে তার এক্স ছিল না। এরপর সে বলতে থাকে, 10 বছর আমি আর সে একসাথে কাজ করেছি, আমরা একসাথে এত দূর এসেছি, কিন্তু একদিন সে আমাকে বাজে ভাবে টাচ করে। আর একটা মেয়ে খুব ভালো করেই বুঝতে পারে ব্যাড টাচ কি আর গুড টাচ কি। তবে থেকেই আমি আমার 10 বছর পুরনো বন্ধুকে হারিয়ে ফেলি। এখন আমি তাকে দেখলেই রেগে যাই আর ইচ্ছে করে তাকে গিয়ে মারি। তুমি তার নামই বা কেন নিলে? ছেলেটা তখন তাকে সরি বলে। জেনি এরপর ওয়াশরুম যাবে বলে উঠে চলে যায়। অন্যদিকে রাতের বেলা ড্রিঙ্ক করে বাড়ি ফেরে বালা। তার বাবা তাকে দেখে বলে, আরে কতবার বলেছি না তোকে, নেশা করলে বাইকে করে আসবি না, ট্যাক্সিতে করে আসবি, যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনিস না। বালা এর উত্তরে কিছুই বলে না। তখনই তার মা তাকে দেখে বলে, আচ্ছা আমাকে বলতো, তুই ফ্রেশ হয়ে খাবি নাকি এখন খাবি? তখন বালার বাবা বলে, না এখনই দাও, পরে তার নেশা চলে যাবে। এই কথা শুনে এবার বালা বলে, আরে এটা কেমন ফ্যামিলি? ছেলে মদ খেয়ে এসেছে কিন্তু তাদের জিরো রিয়াকশন। আমাকে আগে একটু বকাঝকা করতে তো পারতে, কিছুই বললে না। আমার জন্য আরো কেয়ার করছো তোমরা, এরকম মা বাবা যে কিভাবে আমি পেলাম? তখন তার বাবা বলে, হয়েছে হয়েছে, আর নাটক করতে হবে না। তো বালার ফ্যামিলি আসলে বালাকে খুব বেশি ভালোবাসে, আর তারা তাকে বিশ্বাস করে যে সে যাই করুক খারাপ রাস্তায় কখনো চলবে না। তাই সে ড্রিঙ্ক করে আসাতেও তাদের আলাদা কোনো রিয়াকশনই আসেনি। এদিকে আমরা মাইকেলকে আর তার ছেলে পুলেকে দেখি, তাদের সব কয়টার বডিতে ব্যান্ডেজ, আর তারা বসে বসে টম এন্ড জেরির কার্টুন দেখছে। তখনই সেখানে মাইকেলের থেকে এক ধাপ উপরের আর একটা গুন্ডা টাইপ মামা আসে। সে এসেই দেখে তারা তো বদলা না নিয়ে বসে বসে টম এন্ড জেরি দেখছে। তো মামা বলতে থাকে, কি রে লজ্জা নেই তোদের? তোদের জন্য আমি বাইরে মুখ দেখাতে পারছি না, কোত্থেকে মার খেয়ে এসেছিস, আর এখন বদলা না নিয়ে এখানে বসে টম এন্ড জেরি দেখে হাসছিস? বাইরে গিয়ে দেখ, মানুষ তো হাসতে হাসতে মরে যাচ্ছে আমাদের উপর। তোকে এক মেয়ে বোতল দিয়ে মেরে চেহারা বদলে দিয়েছে, আর তোদের সব কটাকে একটা ছেলে রাস্তায় কুকুরের মতো পিটিয়ে চলে গেল, অথচ তাও তোরা হাসছিস। একটু তো লজ্জা রাখতে পারতি। তার উপর কুমার আমাদের বিজনেসের সব নিয়ে চলে গেল, কোনো দিকই তো তোরা সামলাতে পারলি না। মাইকেল বলে, মামা আমি সব সামলে নিব এবার, যে আমাদেরকে মেরেছে তাকে আমরা প্রাণে শেষ করব,
আর যে আমাদের বিজনেস নষ্ট করেছে তাকেও শেষ করব। মামা বলে, তো তোদেরকে এইভাবে কে ধুয়েছে শুনি? এবার মাইকেল তো কিছুই বলতে পারে না। অন্যদিকে আমরা বালাকে দেখি, যে বলতে থাকে জীবনে কখনো হার মানতে নেই, কারণ সফলতা হারার পরই আসে। তখনই তার বোন এসে বলে, আর আমাদের জীবনেও একদিন সেই দিন আসবে। বালাকে তার বাবা বলে, প্রতিদিন তো ঘর থেকে এভাবে বের হও যেন সবকিছু নিয়ে আসবে, কিন্তু রাতে বাড়ি ফেরো খালি হাতেই। তো তোমার সেদিন কবে আসবে শুনি? বালা বলে, খুব জলদি আসবে বাবা, শুধু একটু অপেক্ষা বাকি। তখনই তার মা এসে বলে, আমার ছেলে একদিন হিরো অবশ্যই হবে। বালা বলে, একমাত্র মাই আমার স্বপ্নটা সম্পূর্ণভাবে বুঝতে পারে, তোমরা কেউ পারো না। এবার বালা আসে অডিশনে। এটা একটা ইমোশনাল সিন ছিল, তো সে সেই সিন করতে থাকে, কিন্তু তার এই সিনটাতে তো কেউ পাত্তাই দেয় না। পরে বালা সেখান থেকে চলে যায়। এদিকে কুমার এসে মাইকেলকে বলে, কি ব্যাপার, কেউ ঘুষি দিয়ে রিটায়ার্ড করে দিয়েছে নাকি তোমাদের? এখন কি খাওয়া দাওয়া ছাড়া আর কোনো কাজ নেই? কুমার এই সব কথা বলে মাইকেলের অনেক মজা নিতে থাকে। এই জন্য তো মাইকেল খুব রেগে যায় আর চিৎকার করতে থাকে। কুমার বলে, এই যে আমার পার্টনারকে নিয়ে এসেছি, এবার যা বলার আমার পার্টনার বলবে। তো এই পার্টনারের নাম হচ্ছে বীর। বীর বলে, আমার নাম বীরমানি। নাম তো নিশ্চয়ই শুনেছ। তো আমি শুনেছি সমুদ্রের সমস্ত মাছ নাকি তোমার। এরপর সে বলতে থাকে, মাইকেল শুনে রাখ, তুই এইখানে ছোট থেকে বড় সব চিরাগ একমাত্র এই বীরের। এখানের একটাই রাজা, আর সেটা বীর। তো এবার যদি আমি তোকে বা তোর লোকদেরকে আশেপাশেও দেখি, তাহলে কিন্তু সেখানেই কবর দিয়ে দিব। এটা বলতেই এখানে এসেছি, তাই সাবধান। কুমার বলে, আর এখন তোর খারাপ দিনের শুরু মাইকেল, এবার আমার ভালো দিন আসছে, তাই সময় নষ্ট না করে আমি তোদেরকে এই ফ্রি কনসার্টের টিকিট দিচ্ছি, দেখে আসিস, ভালো লাগবে। এবার মাইকেল বলে, এখন আমাদের হার হয়েছে তাই চুপ আছি। এটা হচ্ছে তুফান আসার আগের নীরবতা। তখনই মাইকেল খেয়াল করে এই কনসার্ট তো সেই মেয়ের, যে বোতল দিয়ে মেরে পালিয়েছিল তার ভাইকে। তো এদিকে দেখা যায় কনসার্টে আসে বালা আর তার ফ্রেন্ডরাও। তখনই দেখে সেখানে কিছু ছেলেরা মারামারি করছে। বালার বন্ধুরা তাদেরকে মানা করে এখানে এইভাবে মারধর না করতে। তখনই ওই অসভ্যগুলো বালার কলার ধরে, তাই এবার বালা তার ফ্রেন্ডদেরকে অনুমতি দিয়ে দেয় ছেলেগুলোকে মারার জন্য। তো বালা আর তার ফ্রেন্ডরা মিলে এবার তাদেরকে পাল্টা মারধর করে, আর মেরে মেরে সব কটাকে শায়েস্তাও করে ফেলে বালা। তারপর তারা আসে কনসার্টে। সেখানে প্রথমে জেনির নাচ দেখে, গান দেখে তারা। জেনি এরপর অডিয়েন্সকে উদ্দেশ্য করে বলে, যদি কেউ আজ আমার সাথে ডান্স করে আর আমাকে ইমপ্রেস করতে পারে, তাহলে তার জন্য একটা গোল্ডেন অপরচুনিটি আছে। কেউ কি আছে যে ডান্স জানে? এই কথা শুনে বালাকে তার ফ্রেন্ড বলে, এটাই সুযোগ, যা ঝাঁপিয়ে পড় নাচার জন্য। কিন্তু বালা তো যাচ্ছিল না। তখন জেনি ভাবে হয়তো কেউ নেই, তাই সে সেখান থেকে চলে যাচ্ছিল। তবে তখনই সেখানে চলে আসে বালা আর বলে, আমি বালা, আমি ডান্স করব আপনার সাথে। জেনি তখন বলে, চলে তো এসেছো, কিন্তু ডান্স কি সত্যিই পারো নাকি শুধু শুধুই সময় নষ্ট করবে? বালা বলে, আপনি কিছু মনে করবেন না, আমি আপনাকে একটা কথা বলছি। জেনি বলে, কি বলবে শুনি? বালা তখন বলে, আপনি গান গাইতে পারেন সত্যিই খুব ভালো করে, কিন্তু আপনি ডান্সটা খুব একটা ভালো পারেন না। এবার তো জেনির ইগো হার্ট হয়ে যায়, তাই সে বলে, আচ্ছা তাই নাকি? তো আমার ডান্স নিয়ে প্রশ্ন তুলছো তুমি? ঠিক আছে, তাহলে চলো দেখে নেওয়া যাক কে কতটুক ভালো ডান্স পারে। এরপরে বালা আর জেনি ডান্স শুরু করে। বালা তো তার সাথে তালে তাল মিলিয়ে সেই রকম পারফরমেন্স করতে থাকে, আর খুব সুন্দর করে সে তার ডান্সটা জেনির সাথে শেষও করে। সবার সাথে সাথে জেনিও অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। এবার পরদিনই জেনি আর বালা একটা জায়গায় দেখা করে। জেনি বলে, এই জায়গাটা আমার খুব প্রিয়, আমি এখানের এই কলেজেই পড়াশোনা করেছি। পুরাতন সব স্মৃতি মনে পড়ে গেল। বালা তখন বলে, আমার না কোনো পুরনো মেমোরি নেই। জেনি বলে, মিথ্যা কথা, মানুষ অনেক সময় মিথ্যা বলে নিজের মেমোরিকে আড়ালে রাখতে, কিন্তু মিথ্যা এমন জিনিস যা মানুষের রগে রগে চলতে থাকে, তাই কম মিথ্যা বলো, বুঝেছ? বালা তো তার খাওয়া নিয়েই তখন ব্যস্ত ছিল। এটা দেখে জেনি বলে, আমি এসেছি তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে। বালা তখন বলে, ও হ্যাঁ, কি বলো? জেনি বলে, আচ্ছা তুমি কি আমার সাথে যাবে? বালা তো একেবারেই শকড। জেনি বলে, আসলে আমি আমার ব্যান্ডকে আরো এগিয়ে নিতে চাই,
তাই আমার পাশে যদি তোমার মতো একজন ভালো ডান্সার থাকে তাহলে আমি খুব খুশি হব। তখন সেখানে ওই ছেলেটাও চলে আসে, যার মাথায় জেনি বোতল ভেঙেছিল। সে এসেই জেনির গাড়ি ভাঙচুর করে। বালা তখন বলে, কি করছে এই পাগল? জেনি বলে, আরে এটা একটা ওল্ড স্টোরি। তো এরপরই বালা গিয়ে তাকে আচ্ছা মতো ধোলাই দিয়ে আসে। তারপর বালা চলে আসে জেনির সাথে তার ডান্স রুমে। জেনি বলে, তো তুমি কি সিদ্ধান্ত নিলে? বালা জানায়, আমার আসলে একটা স্বপ্ন ছিল ছোট থেকেই, আমি একজন অভিনেতা হতে চাই। আর গত অনেক বছর ধরেই আমি সেই চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো চান্সই পাইনি। এবার আমাদের কিছু ফ্ল্যাশব্যাক দেখানো হয় যে কিভাবে বালা বিভিন্ন জায়গা থেকে অপমানিত হয়ে ফিরে এসেছে। সে অনেক জায়গায় অডিশন দিয়েছে, কিন্তু কেউ তাকে নেয়নি কাজে। কারণ হচ্ছে পলিটিক্স। এখানে যার বাবার টাকা আছে সেই হিরো, সেই সব। একটা সেটে বালাকে তো এতই অপমান করা হয় যে সে বাধ্য হয় হিরোর গায়ে হাত তুলতে। আর ওখানেই তার অডিশন এবং অভিনেতা হওয়ার সব শেষ। বর্তমানে জেনি বলে, তো এইভাবে শেষ হয়েছে অভিনেতা হওয়ার গল্প? বালা বলে, হ্যাঁ, আমার জীবনে আর কিছুই বাকি নেই। এই সব শুনে জেনি বলে, তাহলে আমার ব্যান্ডে কবে জয়েন করছো? বালা বলে, আসলে সত্যি বলতে আমার দ্বারা আর এইসব কিছুই হবে না, আমার আর শক্তি নেই, আম সরি। জেনির তো তখন মনটাই খারাপ হয়ে যায়, আর সে বলতে থাকে, তাহলে পরে কি করবে, কিছু ভেবে রেখেছো? বালা বলে, হ্যাঁ, আমি এত সহজে হার মানার ছেলে না। আমি ভেবেছি দুবাই যাব আর অনেক টাকা ইনকাম করব, তারপর প্রডিউসার হব, আর পরে নিজেই নিজের হিরো হয়ে যাব। এইভাবে হলেও আমি আমার স্বপ্ন পূরণ করেই ছাড়ব। তো এটাই আমাদের শেষবারের মতো দেখা, ভালো থেকো তুমি। জেনি তখন বলে, তোমার এসব কমেডিতে আজ আমার হাসি আসেনি। আসলে সে এতক্ষণ জেনির সাথে একটু মজা নিচ্ছিল। যাই হোক, তো বালা বলে, আমি জানি না আসারই কথা। আচ্ছা, তুমি কি আমাকে কিছু বলতে চাও? জেনি বলে, কেন? বালা বলে, না, আমার মনে হলো তুমি আমাকে কিছু গুরুত্বপূর্ণ বলতে চাও। জেনি তখন বলে, না থাক, তুমি তো কাহিনীতে সাসপেন্স অনেক পছন্দ করো, তাই এটাও না বলাই থাক। বালা তখন বলে, ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। এবার আমরা জেনির ফ্ল্যাশব্যাকের কিছু দৃশ্য দেখি। সেই হচ্ছে স্কুলের ওই দুজন মেয়ের মধ্যে একজন, যে বালাকে পছন্দ করে, আর সে বর্তমানেও বালাকে চিনে গিয়েছে, তবে তাকে সে বলতে পারলো না। বালা এবার বাড়ি এসে একটা চিঠি লেখে, যেখানে সে বলে, আমার অভিনয় করার স্বপ্ন শেষ। আমার যতগুলোই সুযোগ মিস হয়েছে সেগুলোতে আমার এখন কোনো কষ্ট নেই। এই দুনিয়ায় আমার যত আশা ছিল আজ তা শেষ হয়ে গিয়েছে, আর বাকি থাকলো আমার ভালোবাসার। তো জীবনে কম করে হলেও 3-4টা প্রেম তো করা উচিত, আর যদি তা নাও হয় তাহলে অন্তত একজনের সাথে আজীবন থাকা উচিত। তবে আমি তো সেখানেও আনলাকি। আমি তাকে ভালোবাসতাম যে আমাকে ধোকা দিবে জানতাম, আর যে আমাকে মন থেকে ভালোবাসতো আমি তো তাকেই কখনো পাত্তা দেইনি। তো এটা কেমন জীবন হলো আমার? আর এদিকে বন্ধুত্বের মধ্যেও আমি জিরো। যতক্ষণ মদ খাও বন্ধুত্ব আছে, আর মদ নেই তো বন্ধুত্বও নেই। তারপর আমার বাবা, সে আমাকে সবসময় সাপোর্ট করেছেন। শেষবার তিনিও আমার প্রতি অনেক কষ্ট প্রকাশ করেছেন। তাই এখন তো আমার কাছে একটাই পথ খোলা আছে, আর সেটা হচ্ছে মৃত্যু। তবে মারা যাওয়ার আগে আমি আমার জীবনের 2 দিন রাজার মতো বাঁচতে চাই। এরপর সে তার বাবার উদ্দেশ্যে বলে, বাবা, আম সরি টাকা নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি 2 দিন এইভাবেই একটু বাঁচতে চাই। এবার বালা লুকিয়ে লুকিয়ে টাকা আর স্বর্ণ সব নিয়ে পালিয়ে যায়। পরদিন সে তার বন্ধুদেরকে ট্রিট দেয়। তখন তার বন্ধুরা বলে, কি এমন হয়েছে হঠাৎ, এত কিছুর আয়োজন? তুই কি সত্যি দুবাই যাবি? বালা বলে, হ্যাঁ সত্যিই যাব, আর এখন শুধু মজাই মজা করব। তো তারপরই বালা ঘুরে ফিরে নাচ গান করে এসে পড়ে, আর তার বন্ধুরা সেখানেই অপেক্ষা করে। বালাকে তার ফ্রেন্ড বলে, তুই আমাদেরকে এত আশা ভরসা দেখানোর পর নিজে একা একা গিয়ে ঘুরে আসলি, তুই আমাদের সাথে এরকম কিভাবে করতে পারলি? বালা বলে, তোদের এইসব কথায় না আমার খুব খারাপ লাগছে তোদের জন্য। ঠিক আছে, আমি তোদেরকে আজ ট্রিট দিব, বিরিয়ানি খাওয়াবো, যা, চিন্তা করিস না। একথা বলেই বালা হাসতে হাসতে চলে যায়। এদিকে বীর গুনা নামের একজনকে বলে, আমরা কুমারের জন্য অনেক কিছু পেয়েছি, কারণ তাকে ইউজ করেই তো মাইকেলকে ধরতে পেরেছি। আর এবার তো মাইকেলেরই কোনো না কোনো লোক
কুমারকে মেরে হসপিটালে পাঠিয়েছে, আর এখানে তার ছবিও আছে। এবার আমরা দেখি এটা তো বালা। বর্তমানে বালা একটা জায়গায় বসে গডের কাছে প্রার্থনা করছে আর বলছে, প্লিজ আপনি তো জানেন আমার কাছে আমার জীবন কত দামি, আর আমিও জানি আপনি আমাকে অনেক সুন্দর জীবন দিয়েছেন, আপনি আমাকে অনেক গুরুত্বপূর্ণ অঙ্গও দিয়েছেন, আমি সেটা খুব কষ্ট করে শেষ করতে যাচ্ছি, তাই প্লিজ গড আমাকে নিয়ে নিন আপনি আপনার কাছে। তো এবারে এই চিঠিটাকে আমার কাছেই রেখে দিচ্ছি, না হলে আমার লাশকে আবার বেওয়ারিশ ভেবে নিবে সবাই। অনাথ তো আর না, তাই মা বাবা লাশ পেয়ে যাবে এইভাবে। তো গড আপনি আমাকে আর দয়া করে আমার ফ্রেন্ডদের সাথে ফাঁসিয়ে দিবেন না। এরপরই বালা পানিতে নামে, কিন্তু পানি তো তার কাছে প্রচুর ঠান্ডা লাগে, তাই বালা বলে, গড আমি এই শেষবারের মতো আর একটু মদ খেয়ে নিচ্ছি, আসলে বেশি ঠান্ডা তো তাই একটু খেয়ে আসছি, তাহলে আর সমস্যা হবে না, প্লিজ তার জন্য আমাকে মাফ করবেন। মরতে কিন্তু আমার কোনো ভয় লাগছে না, আমি তো খুশি মনে মরব। তো এরপরই মদ খেতে গিয়ে সে দেখে মদ তো শেষ, আর পরে দেখে তার বন্ধুরাও সেখানে হাজির। বালা তখন বলে, ধুর এরা এখানেও চলে এসেছে, ভাই মরার সময় তো একা ছেড়ে দিবি নাকি? এইসব সে নিজের মতোই বলতে থাকে। তখনই তার ফ্রেন্ডরা এসে জিজ্ঞেস করে, কি রে তুই এখানে কি করছিস? বালা বলে, কই কিছুই না, আমি তো এখানে ফ্রেশ হতে এসেছি, পানি খেতে এসেছি ভোরে ভোরে। তখন তার বন্ধুরা বলে, দেখ নেশা করার পর সে কিভাবে কথা বলে, আমাদের তো মদ শেষ। বালা বলে, তাহলে আরো কিনে নিব। তখন তার বন্ধু বলে, আরে আশেপাশে দোকান আছে নাকি, আর আমরা মদ খাওয়ার জন্য মরে যাচ্ছি। বালা তখন বলে, গুগল আছে না, সার্চ করে দেখ মদের ভার কোথায় আছে। তারপরে বালা তার বন্ধুদের সাথে চলে যায়। অন্যদিকে কুমারকে হসপিটালে দেখে মজা নিতে আসে মাইকেল। সে কুমারকে একইভাবে দেখে যেভাবে ওই দিন কুমার তাকে দেখেছিল বালার মার খাওয়ার পর। আজ মাইকেল বলে, আরে আরে কুমার ভাই তুমি ঠিক আছো তো? ও না, ঠিক থাকবে কিভাবে, এত এত মার পড়লে আবার কেউ ঠিক থাকে নাকি? এরপরই সে গম্ভীর হয়ে বলে, তোকে একটা কথা বলি কুমার, তুই আজ সত্যিকারের রাজা। এই যে দেখ ভালো বিছানায় আছিস, আবার বাথরুমেও একজনকে সাথে নিয়ে যাস, মজাই মজা এখন তোর জীবনে, তাই না? আর হ্যাঁ, তুই আমাকে বলেছিলি না যে হাড্ডি ভাঙলে পায়া স্যুপ অনেক প্রয়োজন, তবে তোর ক্ষেত্রে এবার সেটাও কাজে আসবে না। তুই তো এখন কিছু খেতে চাইলেও কুকুরের মতো খেতে হবে, গলা ভেঙে রেখে দিয়েছে যে তোর। আর শোন, তোকে যে মেরেছে জানিস সে কে? সে হচ্ছে আমার লোক। তো এখন আমি তোকে শেষবারের মতো বলছি, সমুদ্রের সমস্ত মাছ আমার একার, তবে তোর জন্য আমি একটা কাজ করতে পারি। আধা কেজি ঝিঙা কিনে হোম ডেলিভারি দিচ্ছি, ঠিক আছে? সেটার গ্রেভি বানা আর খেতে থাক, আর নিজের খেয়াল রাখ কুমার, আসছি। তখনই কুমার বলে, শোন মাইকেল, বেশি নাচিস না, আমি এখানে পড়ে আছি দেখে এত খুশি হোস না, আমার সাথী বীর কিন্তু এখনো বাইরেই আছে, বেশি কথা বললে আমার পাশের বেডে তোকে এনে ফেলবো। মাইকেল তখন বলে, এই চুপ থাক, এই বীরমানির জন্য আমি হচ্ছি তার যমরাজের সমান। এরপরই মাইকেল বাইরে চলে আসে। তখনই তার লোক বলে, ওই ছেলেটা কি সত্যি আমাদের লোক নাকি? মাইকেল বলে, তাতে আমাদের কি? সেই ছেলে কে আর কেন মারধর করেছে কুমারকে এটা জেনে তো আমাদের কোনো কাজ নেই। আমরা এখন সুযোগ পেয়েছি আর সেটার ফায়দা তোলাই উচিত হবে, তাই আমি বলেছি সে আমাদের লোক, যাতে করে কুমারেরা ভয় পায় আমাকে বিরক্ত করতে। অন্যদিকে রাতে যখন বালারা মদের ভারের খোঁজে যাচ্ছিল, তখনই মাঝ রাস্তায় বালা গাড়ি থামায় আর হাইওয়ের নিচে তাকিয়ে দেখে এখানে মরা যাবে কিনা। তখন তার বন্ধুরা বলে, এখানে কেন নামলি বলবি? আমাদের যদি মদ না দিস তাহলে তোকে আমরা কুটে কুটে ফেলবো বলে দিলাম। আর এটার সামনে কিসের আলো দেখা যাচ্ছে? এটা কি মদের ভার? কিন্তু এটা দেখে তো কোনো ফেস্টিভ্যাল মনে হচ্ছে। তো তারপরই তারা বিয়ে বাড়িকে মদের ভার ভেবে বসে। তো তারা ভেতরে আসতেই কনের মামা তাদেরকে ওয়েলকাম করে ঢাকঢোল পিটিয়ে। বালাকে তার ফ্রেন্ড বলে, আরে এই সব কি হচ্ছে? মদের ভারে কেউ এরকম লাইটিং করে নাকি? তার উপর কি সব বাজনা, আমার তো নেশাই চলে যাবে এইসব শুনলে। বালা তখন বলে, না, আমাদেরকেই এই প্রথম পৃথিবীতে মদের ভারে ঢাকঢোল পিটিয়ে স্বাগত করা হচ্ছে। ব্যাপারটা অনেক ইউনিক, কিন্তু আমার তো বেশ মজা লাগছে। তো এরপরই দেখা যায় এটা তো জেনির বিয়ে। জেনি সেখানে এন্ট্রি নেয় নাচ গান করতে করতে। এরপরই তার নাচ শেষে চোখ পড়ে বালার উপর। বালারও তাকে এখানে এইভাবে দেখে সমস্ত নেশা চলে যায়। এরপর সে আর জেনি আলাদাভাবে কথা বলতে আসে। বালা বলে, তাহলে এটা তোমার সারপ্রাইজ?
জেনি বলে না, আরো আছে, তবে আপাতত এতটুকুই অনেক। এটা তো সুপার সারপ্রাইজ, তাই না? বালা বলে হ্যাঁ আসলেই। জেনি তখন বলে, তো তোমাকে সিনেমায় ধোকা দিয়ে দিল আর আমাকে তুমি বলছো 3 দিন পর? কিন্তু তুমি কিভাবে জানলে আমার বিয়ের খবর? ইনস্টাগ্রামে তো আমি মাত্রই পোস্ট করেছি এসব। বালা তখন বলে, এইসব নিউজ খুব জলদি ছড়িয়ে পড়ে। জেনি বলে, যাই হোক, আজ কিন্তু আমি খুব খুশি। আর তুমি এখানে একা কি করছো? বালা বলে, ওই যে ব্রিজ দেখছো না, আমি ওখান থেকে পড়ে গিয়ে আত্মহনন করার চিন্তা করছিলাম। এটা শুনে জেনি অবাক হয় আর বলে, কি বলছো কি? বালা তখন বলে, আচ্ছা তোমার পুরো নাম জানকি, তাই না? জেনি জানায়, হ্যাঁ। কিন্তু তুমি এখন কেন এই প্রশ্ন করছো? বালা তখন বলে, আসলে জানকি নামের একটা মেয়ে স্কুলে আমার সাথেই পড়তো। জেনি তখন জিজ্ঞেস করে, কি লাভার ছিল নাকি? বালা বলে, না, এইসব কিছু না, সে শুধু আমার স্মৃতিতে বারবার যাওয়া আসা করে। জেনি তখন জিজ্ঞেস করে, পছন্দ করো না যখন, তখন স্মৃতিতে কেন রাখছো? বের করে ফেলে দিচ্ছ না কেন? বালা এর উত্তরে বলে, সমস্যাই হচ্ছে এটা, আমি তো চাই তাকে বের করতে, কিন্তু আমার মনের খুব গভীরে চলে গেছে সে। সেখান থেকে চাইলেও আর বের করা সম্ভব হচ্ছে না। আসলে কিছু মানুষই হয় এমন, না চাইতেও তারা অনেকটা আপন হয়ে যায়। এসব শুনে জেনি বলে, এই সব কিছু ভুলে তুমি আমার আগের হিরো হয়ে যাও তো। এরপরই সেখানে বরযাত্রী চলে আসে আর দেখা যায় গুনা এবং বীর মানি এসেছে। এরাই জেনির হবু শ্বশুর বাড়ির লোক আর গুনার সাথেই তার বিয়ে হবে। গুনা দেখে জেনি আর বালা চিপকে বসে ছবি তুলছে আর তারা একটু বেশি কথা বলছে, যা তার একদমই পছন্দ হয় না। বালা তখন বীরেরও গাল চেপে কথা বলে চলে যায় মদ খেতে। বীর তো তখন খুব রেগে যায়, তার সাথে এরকম আচরণ এখন পর্যন্ত কেউ করতে পারেনি। তারপরে বীর আসে আবার বালার কাছে আর বলে, আমার নাম বীর মানি। বালা বলে, হ্যাঁ আমার নাম বালা মানি, তো কি হয়েছে এখন? বীরের পর তাকে ড্রিঙ্কস দিতে যায়। তখনই বালা বলে, আরে আগে আমার কথা তো শোনো। ভগবান পৃথিবী খালি দেখে পৃথিবীতে মানুষের আগমন ঘটালো, তারপর সেই মানুষই নিজেদের ইচ্ছা মতো ভগবান বানিয়ে ঝগড়া করা শুরু করে দিল। তাই ভগবানেরও মনের শান্তি কেড়ে নিল তারা, আর সেই শান্তিতে থাকার জন্য তারপর মদের আবিষ্কার হলো। এই কথা বলেই বালা মদের গ্লাসটা নিয়ে নেয় খাওয়ার জন্য। সে বলে, তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এটা যে যদি ভগবান এতই ব্যস্ত হয়ে থাকেন তাহলে তিনি পরোটার আবিষ্কার কিভাবে করলেন? এরপর সে বীরকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনি কি পরোটা বানাতে পারেন? বীর বলে, এই মুখ সামলে। বালা বলে, কি ভাই, যদি পরোটা বানাতেই না পারো তাহলে এই রাজত্বের মানে কি? এত রাজ করে লাভ কি তোমার? তোমার তো বেঁচে থাকাই বেকার। বীর বলে, আমি পরোটাতে ছেক দিতে পারি না, তবে মানুষদেরকে ছেক দিতে পারি। বালা এটা শুনে বলে, আরে সেম ব্লাড। বীর তখন বলে, তবে আমার ব্লাড তোমার থেকে বেশি গরম। তখনই সেখানে একজন মহিলা বীরকে ডাকে আর বীর রেগে মেগে তাকে বলে এখান থেকে চলে যেতে। বালা বলে, আরে বাহ, আপনি হচ্ছেন কিং, তবে নিজের বিপিটা একটু চেক করে নিবেন, আপনার বডি তো আবার স্টিল বডি। বীর তখন বলে, চলো আর এক রাউন্ড ড্রিঙ্ক করি। বালা বলে, হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু সবকিছু লিমিটে খেতে হয়, আর মদ তো পরিমাণের বাইরে খেয়ে নিলে আবার মাথায় চড়ে যায়। পরে মদ মানুষকে কন্ট্রোল করতে থাকে আর এরপর ভায়োলেন্স শুরু হয়ে যায়। এটা শুনে বীর তাকে বলে, আমি যে বংশের ছেলে সেখানে ভায়োলেন্স ছাড়া আর কিছুই হয় না। বালা বলে, কি ভাই এরকম কঠিন কঠিন কথা বলছো? মানুষের সাথে একটু হেসে হেসে কথা বলো, এটাই তো অনেক। চলো একসাথে মদ খাই। এরপরই সেখানে গুনা আসে। বালা বলে, এই যে আর এক স্টিল বডি চলে এসেছে। গুনা তখন রেগে বলে, একটা দিয়ে দেখাই কেমন বডি। তখনই সেখানে মামা এসে বলে, নাচ গান ছাড়া ভালো লাগছে না। এবার বালা আর জেনি মিলে নাচ করে। তখন বালা কল্পনা করে যে তাকে মনে করিয়ে দেয়া হচ্ছে আত্মহনন করার কথা। তাই বালা নাচ গান রেখে উঠে পড়ে ব্রিজের উপর। আর এই দৃশ্যটাই আমরা গল্পের শুরুতে দেখেছি। বালা এরপর ঝাঁপিয়ে পড়ে। তখনই তার কাছে কল আসলে সে বলে, আমাকে আর কখনো কল করবে না, আমি এখন আত্মহনন করার প্রসেসে আছি। তো এইসব বলতে বলতেই পানির ভেতর চলে যায় বালা। ওইদিকে জেনি দেখে মানুষ এক জায়গায় জড়ো সড়ো হয়ে আছে। বালার ফ্রেন্ডদেরকে মামা বলে, এই তোমরা তার বন্ধু না? তোমাদের ফ্রেন্ড তো আত্মহনন করেছে ব্রিজ থেকে পড়ে। বালার বন্ধুরা তো 1%ও বিশ্বাস করে না আর ভাবে মামা হয়তো মদ খেয়ে এইসব ভুলভাল কথা বলছে। তারা তাই বলে,
হয়তো সে স্নান করতে গিয়েছে। এটা শুনে মামা তাদের বলে, আরে যদি নদীতে ফেসে যায় তাহলে তো এমনিতেও মরবে, এখন কি করতে গিয়েছে সেটা তো দেখার দরকার, না হলে মরবে এটা তো নিশ্চিত। অন্যদিকে গুনা বলে, দাদা নদীতে আত্মহনন করার লোককে তো আমরা মারতে চেয়েছিলাম, ভাবা যায়? বীর বলে, আমি তাকে নিজের হাতে মারতে চেয়েছিলাম গুনা। এদিকে দেখা যায় জেনি আর বালা বসে আছে নদীর কিনারায়, মানে বালা বেঁচে গেছে। জেনি তখন তার চিঠি পড়ে হাসতে থাকে আর বলতে থাকে, আরে এটা তাহলে তোমার কষ্ট, এই কারণে মরতে চাইছিলে? তুমি কি সত্যি বোকা নাকি? আর তুমি তো সাঁতার খুব ভালো করে জানো, তাহলে মরার জন্য পানি কেন বেছে নিলে? আরো তো অনেক ভাবে আত্মহনন করতে পারতে। বালা বলে, আমি আসলে এই ব্যাপারটা ভুলেই গিয়েছিলাম। জেনি তখন বলে, আচ্ছা তুমি সেদিন বলেছিলে জানকীর কথা, যে তোমাকে পছন্দ করত, একবার আমার দিকে তাকিয়ে দেখো তো। তারপর বালা তার দিকে তাকাতেই স্কুলের জানকীর মুখ ভেসে ওঠে তার সামনে। জেনি তখন বলে, আমি যেদিন তোমাকে প্রথমে স্টেজে দেখি আমার সাথে, সেদিনই আমি তোমাকে চিনতে পেরেছি যে তুমিই সেই বালা। আমি তোমাকে বলতে চেয়েছিলাম আমি কে, কিন্তু পরে আমার মনে পড়ে যায় স্কুলের সেই একতরফা ভালোবাসা মেয়েটার কথা। আমি তখন তোমাকে নিজের মনের কথা বলতে পারিনি। এবার আমরা ফ্ল্যাশব্যাক দেখি। যেই মেয়েটাকে গল্পের শুরুতে দেখা যায় ছোট্ট বালার সাথে, সে আসলে জেনি ছিল না, বরং যে আড়াল থেকে বালার অটোগ্রাফ নেয় সেই ছিল জানকী বা জেনি। আর সে তখন থেকেই বালাকে একতরফা ভালোবাসতো, আর বালা ভালোবাসতো কাওয়ানিকে। জানকী তার মনের কথা একটা ডায়েরিতে লিখে রেখেছিল, কিন্তু সেটা কেউ চুরি করে ফেলে। অবশ্য এটা আছে বর্তমানে বালার কাছেই। আর এভাবেই একদিন বালা আর জেনি আলাদা হয়, আর এত বছর পর তাদের আবারও এক স্টেজে দেখা হয়। তো জেনি বর্তমানে সবকিছু জানানোর পর বালাকে বলে, দেখো জীবনে যাই হয়ে যাক কখনো আত্মহনন করার কথা ভাববে না। আমিও তো নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম যখন তুমি আমাকে ছেড়ে দূরে চলে গিয়েছিলে, তবে আজ দেখো সব কেমন বদলে গেল। আজ তুমি আত্মহনন করতে চাইছো আর আমি তোমার পাশে থাকার চেষ্টা করছি। আচ্ছা তো সেই কাওয়ানির কি খবর? বালা বলে, যখন স্কুলে ছিলাম তখন তাকে ভালোবাসতাম, কিন্তু এখন জানি না কোথায় উড়ে গিয়েছে। জেনি তখন হেসে বলে, সুপার, এটাই হওয়া উচিত তোমার সাথে। তোমরা দুজন একসাথে জুস খেতে, সাইকেলে করে ঘুরতে, তারপর আরো কি কি না জানি করেছো। এখন তো আমি খুব খুশি হয়েছি এটা জেনে। এবার তো আমি শান্তিতে বিয়ে করতে পারবো। বালা তখন কাওয়ানি কাওয়ানি করতে থাকে। জেনি বলে, দেখো মা বাবা বেঁচে থেকে নিজের সন্তান হারিয়ে ফেললে যে কি পেইন হয় তা আন্দাজ করা যাবে না। তাই প্লিজ এইসব বাদ দিয়ে তাদেরকে গুরুত্ব দাও যারা তোমাকে ভালোবাসে, যারা তোমার অস্তিত্বের সাথে নিজেদের অস্তিত্বের খোঁজ পায়। এরকম কিছু কথা বলার পর বালা তাকে বলে, আসলে তোমার সেই ডায়েরিটা আমি চুরি করেছিলাম। আমি জানতাম তখন থেকেই তুমি আমাকে পছন্দ করো। জেনি, আমি যদি এখন তোমাকে বলি যে আমি তোমাকে পছন্দ করি, তাহলে কি তুমি আমার সাথে যাবে? জেনি তখন তাকে বলে, আমার বিয়েতে আশীর্বাদ দিয়ে খেয়ে দিয়ে চলে যাবে তুমি। তো এরপরই বালা একা একাই উল্টো পাল্টা কথাবার্তা বলতে থাকে আর বলতে থাকে, এই দুনিয়া আসলে অনেক খারাপ, অনেক, কেউ কারো পাশে থাকে না। এসব বলতে বলতে দেখা যায় তখনই মাইকেলের এক লোক এসে বালাকে এক ঘুষি মেরে দেয়। মাইকেল তখন হাসতে হাসতে বলে, মাইকেল এসে গিয়েছে তোকে তোর পাঁচগুলোর জবাব দিতে, একটার বদলে 1000টা মারবো আজ তোকে। এবার তো রাগ উঠে যায় বালার, আর শুরু হয় মিস্টার বালার ধোলাই পরিক্রমা। একের পর এক লোককে মেরে বালা অবস্থা খারাপ করে ফেলে। তখনই সেখানে মাইকেলের মামা আসে আর আটকে বলে, আরে থামো থামো, কাকে মারছো তোমরা? এই তো সে যে কুমারকে মেরেছিল। তখন মাইকেল বলে, ও তাহলে তুই কুমারকে মেরে হসপিটালে পাঠিয়েছিলি? মামা বলে, হ্যাঁ, এটাই তো আমি কবে থেকে বলার চেষ্টা করছি। এই ছেলের সাথে শত্রুতা না করে বন্ধুত্ব করা উচিত, এটা আমাদেরই কাজে আসবে। বালা তো এদের কাউকেই চেনে না, তাই সে বলে, এই কুমারটা আবার কে? আর মাইকেলই বা কে? আর তোমরাই বা কারা ভাই? মাইকেল বলে, তুমি আমাকে না চিনেই এত মার মেরেছিলে? বালা বলে, মারার সিদ্ধান্ত নেওয়ার পর আর চেনা জানার কি দরকার? আমি অনেক মারপিট করেছি, তাই নেশা চলে গেছে। আচ্ছা আমি এখন যাচ্ছি, হ্যাঁ। মাইকেল তখন বলে, তোমার পাঞ্চটা কিন্তু খুব সেরা ছিল, চলো, আমার দুশ্মন আমাকে বিয়েতে ইনভাইট করেনি, তাই এখান থেকে চলে যাই। বালা তখন বলে, এ কি অবস্থা, আমার সাথে চলো, আমি নিয়ে যাচ্ছি। অন্যদিকে কার্তিক লাইভে এসে বলে, আজ আমার গান গাওয়ার ইচ্ছা হচ্ছে না, আমি এসেছি আজ কিছু পার্সোনাল কথা শেয়ার করতে। আমি একটা মেয়েকে অনেক বেশি ভালোবাসতাম, আপনাদের মধ্যে
অনেকেই হয়তো সেই মেয়েকে চিনে থাকবেন, আর সে হচ্ছে জেনি। এরপর সে বলে, জেনি তুমি যেখানেই থাকো আমি চাই তুমি শুধু খুশি থাকো, তুমি যা করতে চাও তাই করো। এরপর সে বলে, আমি তার সাথে আমার কিছু ছবি ভিডিও শেয়ার করেছি, আমার সাথে জেনির অনেক ভালো ভালো স্মৃতি আছে, যাও গিয়ে সবাই লাইক করো যাতে করে এগুলো তার গালে থাপ্পড়ের মতো গিয়ে পড়ে। আমি তাকে সত্যি অনেক ভালোবেসেছি, কিন্তু সে আমাকে এইভাবে ধোঁকা দিল, আমি কখনো তাকে ভুলতে পারবো না বন্ধুরা। তো বিয়েতে লাইভ আর ছবি ভিডিও সবাই দেখে আর জেনিকে দোষারোপ করতে থাকে। গুনাকে যখন জেনি বলে সে একটা ফ্রড, আমি তো তোমাকে বলেছিলাম, গুনা তখন বলে সে ফ্রড নাকি তুমি ফ্রড, তুমি আর সে একসাথে অনেক সময় ছিলে, এটা সবাই জানে। তোমার এরকম আর কত ছেলের সাথে সম্পর্ক আছে বলো তো? আমারই আসলে দোষ যে আমি তোমার মতো মেয়েকে পছন্দ করেছি। আমার ভাই আমাকে অনেক বুঝিয়েছিল, কিন্তু আমি তোমাকে বিয়ে করার জন্য জেদ ধরেছিলাম, আর তুমি আমাকে সেই জেদেরই শাস্তি দিলে। ছি, তুমি একাই ছেলেদের সাথে থাকো নাকি তোমার মাও এমন? হ্যাঁ, এই কথা শুনেই তো জেনি তাকে একটা থাপ্পড় দিয়ে বসে, আর তখনই গুনাও জেনিকে থাপ্পড় দেয়। এরপরই তো লেগে যায় হাঙ্গামা। তখনই সেখানে বালা চলে আসে আর গুনাকে বুঝাতে যায়, কিন্তু গুনা তো তাকেও থাপ্পড় দিয়ে দেয়। সে এরপর বীরকে এসে বলে, আপনি তো বাড়ির বড়, আপনিই একটু বুঝিয়ে বলুন, যদি আপনার বাড়ির মেয়ের সাথে এমন হতো তখন আপনি কি করতেন বলুন। বালা তো ভালো ভাষাতেই বোঝাতে চাইছিল, কিন্তু তখনই এসে গুনা আবারও তার গায়ে হাত দিয়ে দেয়। এবার তো আর বালা তার রাগ কন্ট্রোল করতে পারে না, সে একটা মেরে একেবারে মাটিতেই শুইয়ে দেয় গুনাকে। আর শুরু হয়ে যায় তাদের মারামারির দ্বিতীয় রাউন্ড। মাইকেল এসে বলে, আরে এটা কি, আমাকে বলল ড্রেস চেঞ্জ করে আসবে, কিন্তু এ তো দেখছি সব সময় মারামারির মধ্যেই থাকে। এই ছেলে কি ক্লান্ত হয় না? এত মারামারি করেও দেখছি তার কোনো ক্লান্তি নেই। কি আজব ছেলে রে বাবা। এরপর সে তার লোকদেরকে বলে, দেখো এবার কিন্তু বালা আমাদের বন্ধু, তাই চলো আমরাও তার হয়ে বীরদেরকে শায়েস্তা করি। তো এবার বালার জন্য মাইকেলও তার মনের ইচ্ছা পূরণ করে। এরপর বীর আর তার লোকদেরকে ইচ্ছা মতো মারধর করে। এখানে অনেক লম্বা একটা ফাইট হয়, আর এরপরই সেখানে ক্লান্ত হয়ে বসে পড়ে বালা, সাথে জেনিও বসে পড়ে আর তার দিকে তাকিয়ে স্মাইল করে। এবার দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা কিছু বছর পরের দৃশ্য দেখতে পাই, যেখানে 6 বছরের প্রভু নামের একটা ছেলে ডান্স করছিল রিয়েলিটি শোতে। বিচারকরা তার ডান্স দেখে অনেক অনেক প্রশংসা করে, আর তাকে এই ডান্স কে শিখিয়েছে সেটা প্রশ্ন করা হয়। তখন প্রভু বলে, আমার বাবা বালা, অর্থাৎ জেনি আর বালা বিয়ে করে নিয়েছিল, আর তাদেরই ছেলে প্রভু। বিচারক তখন বলে, তুমি কি জানো আজ এখানে তোমার নামেই আর একজন হাজির হয়েছে? প্রভু বলে, হ্যাঁ আমি জানি, প্রভু দেবা। তো এই হচ্ছে সেই দেবা যার অনেক বড় ফ্যান বালা। আজ সেই দেবা স্টেজে আসে আর এসে পার্সোনালি প্রশংসা করে প্রভুর, আর তাকে বলে আমার মুভিতে অভিনয় করবে। এইটা শুনে প্রভু বলে, আমার বাবার খুব ইচ্ছে ছিল আপনার মতো অভিনেতা হওয়ার, আপনি কি আমার বাবাকে হেল্প করবেন? তখনই সেখানে বালাকে দেখে দেবা বলে, আরে বালা তুমি আমাকে তো কখনো কিছুই বলনি। এরপর সে বলে, আসলেই বালা আমার সাথে মুভিতে ডাবল বডি করেছে অনেক সময়, ফাইট সিন করতো বিশেষ করে সে। তখন বালা বলে, আমি স্যার ছোট থেকেই আপনার মুভি দেখে বড় হয়েছি, আমার কাছে আমার বাবা প্রথম হিরো হলেও আপনি ছিলেন আমার মনের প্রথম হিরো। আমি আপনার মতনই সব সময় হতে চেয়েছি, তাই হয়তো স্কুলে সবাই আমাকে জুনিয়র প্রভুদেবা বলতো। অনেক চেষ্টা করেছি আমি অভিনেতা হব বলে, কিন্তু আমার কপালে সেটা ছিল না। আমার একটা ইচ্ছা ছিল আপনার সাথে একবার ডান্স করব, আপনি যদি বলেন তাহলে। দেবা তখন খুশি হয়ে বলে, হ্যাঁ নিশ্চয়ই, কেন নয়, চলো শুরু করা যাক। এরপরই এখানে দেবা আর বালা একসাথে এক স্টেজে ডান্স করে, আর আজ তো বালা অনেক বেশি খুশি তার আইডলকে নিজের সাথে পেয়ে। জেনিও সেখানে বসেই হাততালি দিচ্ছিল, কারণ বালার অভিনেতা হওয়ার স্বপ্ন পূরণ না হলেও তার আইডলের সাথে ডান্স করার স্বপ্নটা ঠিকই পূরণ হয়েছে, আর এতে সেও অনেক বেশি খুশি। তো এই সুন্দর দৃশ্যের সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়। তো সাধারণ বালার জীবনের এই অসাধারণ গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ,
আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।